উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। 14 বছরে মেলেনি ফেলানি হত্যার বিচার, ঝুলে আছে ভারতের আদালতে। হতাশ পরিবার, সীমান্ত হত্যা বন্ধের দাবি। গাজীপুরের মহাসড়কে থামছেই না অবৈধ অটোরিকশার দৈরত্য। দুর্ঘটনা, যানজটে অতিষ্ঠ জনজীবন, নিষ্ক্রিয় প্রশাসন। নেপাল চীন সীমান্তে 7.1 মাত্রার ভূমিকম্প, 9 জনের প্রাণহানি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটান সীমান্তেও। এবং বিপিএলে এখনো জয়হীন ঢাকা, রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ঘরের মাঠে ভাগ্য বদলের আশা সিলেটের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দ্রুত শারীরিক সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির মোহাম্মদ আল থানি। মঙ্গলবার রাত 10টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনে যাবেন খালেদা জিয়া। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালকে 7ই জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা লন্ডন হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ফুসফুস, হার্ট ও কিডনির নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় তাকে। সেখানে তার সুচিকিৎসা না হওয়ায় শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। কয়েক দফা আবেদনের পরও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনা সরকার। বেশিরভাগ সময়ই কেটেছে এভার কেয়ার হাসপাতালে। 5 আগস্ট সরকার পতনের পর মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। তবে শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক নেওয়া যায়নি বিদেশে। চিকিৎসক দলের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বেগম জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। ডক্টর জাহিদ জানান, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান, মহাসচিব সহ দলের স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। ওনার পরিবারের সদস্যরাও ওনার সুস্থতার জন্য দোয়া করেছে। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গী হবেন। লন্ডনে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন এমন অভিযোগ ওঠার পর তদন্তের এই আহ্বান জানিয়েছেন তিনি। তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। সোমবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনেসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপ মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন। সেখানে তার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। সম্প্রতি লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা যায়। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানি হত্যার 14 বছর আজ। দেশে বিদেশে আলোচিত নির্মম হত্যাকাণ্ডের বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশ পরিবার। এদিকে ফেলানি হত্যার ন্যায় বিচার নিশ্চিত সহ সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জুয়েলনা রিপোর্ট জানাচ্ছেন
নুসরাত শোভা। কিশোরী ফেলানী বাবার কর্মসূত্রে থাকতেন ভারতে। বিয়ে ঠিক হওয়ায় মেয়েকে নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন বাবা। দালালের সাহায্যে ঠিক হয় মই বেয়ে কাঁটাতার পাড়ি দেবেন তারা। এক কুয়াশা ঢাকা ভোরে চোখে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফেলানী রওনা দেয় দেশের পথে। মই বেয়ে পার হওয়ার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায় ফেলানীর। ভয়ে চিৎকার দেয় সে। ঠিক সে সময় ফেলানীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ। হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয় কাঁটাতারে। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশে বিদেশে সমালোচনার ঝড় তোলে। এই বাড়ির সামনেই শীতের সকালে মায়ের সাথে রোদ পোহানোর কথা ছিল ফেলানীর। কাঁটাতারে নির্মমভাবে বিএসএফের গুলিতে হত্যার শিকার মেয়ে ফেলানীর স্মৃতি ও কবরকে অবলম্বন করে বেঁচে আছেন মা বাবা। চেয়ে আছেন ভারতের উচ্চ আদালতের দিকে ফেলানী হত্যার ন্যায় বিচার পাওয়ার আশায়। 2013 সালে ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যাকাণ্ডের বিচার শুরু হয়। 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। এখনো আদালতেই ঝুলে আছে সেই পিটিশন। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান মা বাবা। এই যে নতুন সরকার বসছে, আশা করি যে আমার ফেলানির বিচারটাও আমরা পাবো। যেরকম এখনো শুনতেছি কারাতারে এখনো মানুষ মেরে ফেলায়। আজকে যদি আমার ফেলানির বিচারটা আমি পাইতাম তাহলে তো এরকম পাখির মতন গুলি করা মানুষ মারতে পারতো না। এখন আশাই করে থাকবো যে নতুন সরকার জানি বিচারটা করে দেয় ফেলানি বিচারটা। আর ফেলানি বিচারটা হলে তাহলে সীমান্ত হত্যাটাও বন্ধ হবে। ফেলানি হত্যার বিচারের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের। আমরা সীমান্ত এলাকাবাসী ভারতের বিএসএফের কারণে আমরা ঘুমাইতে পারি না। দিন রাত গুলির শব্দ। এর কারণ ফেলানির যদি বিচার হতো বিএসএফরা আমাদের এত অত্যাচার করা হতো না, জুলুম করা হতো না। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন হবে বলে জানান এই আইনজীবী। ফেলানি হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। কাঁটাতারের বেবাক ঘাস না হোক স্বর্ণা দাস না হোক ফেলানি, আর কোনো নিরপরাধ বাংলাদেশিকে যেন বিএসএফ এর গুলিতে প্রাণ না হারাতে হয় এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে ব্যাটারি চালিত অবৈধ রিকশার দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ। এতে একদিকে যেমন সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না এসব যানবাহন। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা এলাকা, এখানকার সড়কগুলোতে প্রতিদিন ব্যাটারি চালিত কয়েক হাজার অবৈধ রিকশা চলাচল করে থাকে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পুলিশ ধরে দাম্বিকে দিয়ে দেয় 3 মাসের, আবার 3 মাস পরে দেয় কিছু 1500 টাকা আনে, 2000 টাকা আনে, 2200 টাকা আনে। গাড়ির লাইসেন্স দেখ, আমরা নিরাপত্তায় গাড়ি চালাতে চাই। রিকশার দৌরত্বের কারণে সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এটি মারাত্মক ভয়াবহ রূপ নেয়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে দ্রুত গতিতে চলাচল করছে, ফলে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই এলাকায় রিকশার ধাক্কায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ডুয়েট ইউনিভার্সিটি পার হওয়ার পরে মাঝির খোলা ওখানে একটা অটো আইসা হুট করে ঘুরাই দিল। তখন আমার গাড়ি ছিল 45 স্পিড। আমি তখন যাই একবারে বাসের সাথে মুখোমুখি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওই সময় আমার জ্ঞান হারায় ফেলাইলাম। আমি 23 দিন হাসপাতাল ছিলাম, তার মধ্যে 5 দিন আমার লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। প্রতিনিয়তই এখানে সেখানে সমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই অটোর কারণে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। রিকশা মালিক ও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার কারণে প্রশাসন এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অটোর যন্ত্রণা রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা রুট পার হতে গেলে পরে অটোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, লোক মারা যাচ্ছে। 100%-এর মধ্যে 90% অটো পরিষ্কার জন্য হয়। অটো রিকশার কারণে বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিসউদ্দিন জানান, ব্যাটারি চালিত অটো রিকশা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে
এই অবৈধ যানবাহন যেগুলি 3 হুইলার আছে এগুলির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। আমরা জঞ্জালমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরের চন্না থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের মুক্তগাছায় আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে 2 শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অন্য শিক্ষকরাও। সহকর্মী ইলিয়াস হোসেনের তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মোহাম্মদ নাজমুল করিম সেলিম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি 2010 সালে জাল সনদে কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি। তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে একই প্রতিষ্ঠানে দাপটের সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন পারভিন আক্তার। 2017 সালে মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে। সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। পারভিন আক্তারের বিষয়ে বলে গেছে দুজনেরই তাদের সনদ জাল, কথা বলছে, কিন্তু এখন পর্যন্ত তাই মিনিস্ট্রি কোনো রিপোর্ট পায়নি। তার এনটিএসের সনদ জাল বলে আখ্যায়িত করে গেছেন। নাজমুল করিম জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সনদ জমা দিলেও অন্য একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার কথা বলছেন তিনি। আর জাল সনদে চাকরির বিষয়ে ক্যামেরা ও মুঠোফোনে কথা বলতে রাজি হননি পারভিন আক্তার। আমার এই বিষয়ে আমারটা জানো না, আমার 2টা মিনিস্ট্রি রয়েছে, আমি 2টা মিনিস্ট্রি ফেস করছি, তো মিনিস্ট্রি তো আমার এমনি চাইত না, আমার যে জাল থাকতো মিনিস্ট্রি ছাড়তো। এখানে যারা সিন্ডিকেট ছিল তারা এখানে বসে থাকতো, তারা যখন যাইতো ওই ফাঁকে এসে আমরা 2-1 কাগজপত্র সই করে নিতাম। তখন শুনতে পারছি যে মুক্তাগাছা যে বিভিন্ন সনদ জালিয়াতি করে এরাই নিয়োগ দিছে, আবার যখন এদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে দিয়েছে তখন আবার তারা এই সনদগুলো ধরাই দিয়ে এদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে। জাল সনদে কারো চাকরির সুযোগ নেই অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই 2 কর্মকর্তা। এই দুজনের যে সার্টিফিকেট জাল এটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং 2 পক্ষকে আমি ডাক সার্টিফিকেট যদি প্রকৃতপক্ষে জাল হয় তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেক্ষেত্রে এরকম অনিবার্যভাবে যে চাকরিতে সংযুক্ত আছে তাদের ব্যাপারে একটা লিখিত অভিযোগ আসলে সেটা যদি যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে অনতিবিলম্বে তার কিন্তু অ্যাকশন নেওয়া হয়। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জ জেলা সদরের পশ্চিমাঞ্চলের রামপাল বজ্রযোগিনী পঞ্চসার ইউনিয়নে উৎপাদিত সবজির সুনাম এখন সারা দেশে। মূলত জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করায় দিন দিন এর কদর বাড়ছে। এই অঞ্চলের সবজি তুলনামূলক সুস্বাদু এবং গুণমানে ভালো হওয়ায় দেশব্যাপী আলাদা একটি পরিচিতি লাভ করেছে। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন দেখুন। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, বেগুন ও মূলাসহ বিভিন্ন শাকসবজি উৎপাদন হয়ে থাকে মুন্সিগঞ্জে। স্বাদ এবং গুণে মানে যে কোনো অঞ্চলের চেয়ে সেরা এখানকার সবজি। চলতি বছর এ জেলায় প্রায় 5000 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এখানকার মাটি উর্বর হওয়ায় জমিতে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ করতে হয় না। জমি প্রস্তুত করার পর টিএসপি সার ব্যবহার করে জমি আবাদ উপযোগী করা হয়। ফসল সুন্দর হয়, এখানে মাটি ভালো, সবকিছু ভালো। এখানে বেলু মাটি, দোআঁশ মাটিতে এখানে তুন্দুল চাই দেখেন এই মাটির গুণাগুণ খুব খাওয়ায় মজা অন্যরকম। এখানকার উৎপাদিত সবজি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এক কথায় দেশের যে কোনো অঞ্চলে মুন্সিগঞ্জের সবজির চাহিদা ব্যাপকভাবে সমাদৃত। সবজির মান ভালো হওয়ার কারণে এই অঞ্চলের সবজি অন্যান্য অঞ্চলের তুলনায় কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হয়। বাজার দর ভালো থাকায় তাই বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা কৃষকদের। তো এইবারকার বৃষ্টি আমরা 2টা বৃষ্টি 2টা বাইন একে সব লয়ে গেছে তাই না, যে বাইনটা দিয়েছে 3 নম্বর যে বাইনটা এই বাইনটা পয়সা কিছু মানুষ পাইছে, এটা কিছু মানুষ একটা গৃহস্থে কিছু একটু আগ্রহ হয়েছে আর কি, আর আগের সব মারি গেছে সব। রামপালের কপি মনোবদান এক কপি 10 টাকা 5 টাকা 10 টাকা বেশি বিকে, কিন্তু এই রামপালের কপিটা স্বাদ বেশি। লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি সবজি আবাদে চাষিদের নানা সহায়তা দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। এখানে রাসায়নিকের ব্যবহার অনেক কম হয়,
কীটনাশক ব্যবহার অনেক কম হয়, এই জন্য কিন্তু এটার একটা আলাদা স্বাদে একটু অন্য মানের হয়ে থাকে। আমাদের এবছর যে দামে এখন বিক্রি হচ্ছে, কিছুদিন আগে তো অনেক বেশি ছিল, এখন যে দামে বিক্রি হচ্ছে তা তো অবশ্যই কৃষকের কাছে লাভজনক। গুণে মানায় সেরা এসব সবজির ফলন বাড়লে ভোক্তা পর্যায়ে দাম কমে আসবে বলে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল চীন সীমান্ত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি। নেপাল ছাড়াও ভূমিকম্প অনুভূত হয় ভারত, বাংলাদেশ ও চীন সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পটি উৎপত্তিস্থল ছিল চীনের তিব্বত অঞ্চলে। নেপালের লুপচে থেকে এর দূরত্ব 56 মাইল। এতে তিব্বতে 32 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া নেপাল বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত, যার কারণে সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকে দক্ষিণ এশিয়ার এ দেশটি। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। তার দল লিবারেল পার্টি একজন উত্তরসূরি বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন ট্রুডো। আরো জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। নানা সমালোচনা আর দলীয় চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রায় 1 দশক দায়িত্ব পালনের পর প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। স্থানীয় সময় সোমবার অটোয়ায় এক সংবাদ সম্মেলনে ট্রুডো জানান, ক্ষমতাসীন দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রুডো। তার সফলতার পিছনে পরিবারের ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আমি আমার দল ও গভর্নরকে জানিয়েছি যে আমি লিবারেল পার্টির নেতৃত্ব এবং কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার উত্তরসূরি নির্বাচিত হলে আমি দায়িত্ব হস্তান্তর করব। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে লিবারেল পার্টির প্রেসিডেন্টকে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতা নির্বাচন করার আহ্বান জানিয়েছি। তবে এই প্রক্রিয়া কয়েকদিনের মধ্যে শেষ হতে পারে, আবার কয়েক মাসও লাগতে পারে। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে চলা ট্রুডো বলেন, দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই জটিল সময়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য পার্লামেন্টে একটি নতুন সূচনা দরকার। নতুন নেতা খুঁজে পেতে এবং কানাডার আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে আমি পার্লামেন্টের অধিবেশন আগামী 24 মার্চ পর্যন্ত স্থগিত করেছি। এটা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে যদি আমাকে অভ্যন্তরীণ লড়াইয়ে লড়তে হয়, আমি সেই নির্বাচনে সেরা বিকল্প হতে পারবো না। এই দেশ পরবর্তী নির্বাচনে একটি সত্যিকারের পছন্দের ও যোগ্য নেতা পাক। 2015 সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন ট্রুডো। তারপর আরো 2টি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন 53 বছর বয়সী এই নেতা। দেশটিতে একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীর পদে থাকার রেকর্ডটি ট্রুডোর দখলে। জনপ্রিয়তার দিক থেকেও পূর্বসূরীদের তুলনায় অনেক এগিয়ে ছিলেন তিনি। পদত্যাগের জন্য বিরোধীদের পাশাপাশি নিজ দলের মধ্য থেকেও ট্রুডোর উপর চাপ বাড়ছিল। এখন ট্রুডোর উত্তরসূরি কে হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। সেই তালিকায় রয়েছে ট্রুডো সরকারের সাবেক উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কার্নির নাম। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার খেলার খবর। বিপিএলে আজ রয়েছে 2টি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠে সিলেট স্ট্রাইকার্স লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে। নতুন মুলুকের বিপিএলে বড় প্রত্যাশা ছিল ঢাকা ক্যাপিটালসকে ঘিরে। তবে মাঠের খেলায় একেবারেই বিবর্ণ ঢালিউড সুপারস্টার শাকিব খানের দলটি। এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি রাজধানীর এই দলটি। টানা 3 ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান থিসারা পেরেরার দলের।
মুস্তাফিজুর রহমানের মতো তারকা বোলাররাও বলার মতো কিছু করে দেখাতে পারেননি। লিটন দাস ব্যাট হাতে এখনো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। একমাত্র অধিনায়ক থিসারা পেরেরা ছাড়া সেভাবে রানের দেখা পাননি আর কেউই। ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই দলটির ঘাটতি স্পষ্ট। এদিকে বিপিএল ড্রাফটে দল না পাওয়া মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। মোসাদ্দেকের মতো একজন ব্যাটিং অলরাউন্ডারের অন্তর্ভুক্তি দলের ভারসাম্য ফিরিয়ে আনবে বলে আশা করছেন ঢাকা ফ্যানরা। অন্যদিকে টানা 4 জয়ের টুর্নামেন্ট শুরু রংপুর রাইডার্সের। পয়েন্ট টেবিলে একেবারে প্রথম নামটি নুরুল হাসান সোহানের দলের। শেষ ম্যাচে সিলেটের বিপক্ষে অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে 205 রান চেস করে জয় তুলে নেয় দলটি। এবার ধারাবাহিকতা ধরে রাখার মিশন রংপুর রাইডার্সের সামনে। এদিকে নামে ভারে দারুণ দল গড়ে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। অনেকে দলটিকে মিনি জাতীয় দল বলেও আখ্যা দিয়েছিল। সাথে বিদেশি কালেকশনও দারুণ। টুর্নামেন্ট শুরুটাও হয় দুর্দান্ত এক জয় দিয়ে, কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায় বরিশাল। ট্রফি ধরে রাখার মিশনে চায়ের দেশে সিলেটের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তামিম ইকবালের দল। অন্যদিকে ঢাকা পর্বে একটি মাত্র ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার্স। টেবিল টপার রংপুর রাইডার্সের কাছে 34 রানে হেরে টুর্নামেন্ট শুরু হয় সুরমাপাড়ের দলটির। ঘরের মাঠেও ভাগ্য বদল হয়নি সিলেটের। দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে 8 উইকেটে হারে তারা। প্রথম জয়ের খোঁজে বরিশালের বিপক্ষে মাঠে নামবে সিলেটের ফ্র্যাঞ্চাইজি টিম। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ইতালিয়ান সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে এসি মিলান। হাই ভোল্টেজ মিলান ডার্বিতে পিছিয়ে পড়েও ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়েছে এসি মিলান। ফলে 9 বছর পর ইতালিয়ান সুপার কাপের 8ম শিরোপা জয়ের স্বাদ পায় তারা। রিফাত আঞ্জুমের ম্যাচ রিপোর্ট। সংবাদ সকালে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা। 14 বছরে মেলেনি ফেলানি হত্যার বিচার, ঝুলে আছে ভারতের আদালতে। হতাশ পরিবার, সীমান্ত হত্যা বন্ধের দাবি। গাজীপুরের সড়ক মহাসড়কে থামছেই না অবৈধ অটোরিকশার দৈরত্ব। দুর্ঘটনা, যানজটে অতিষ্ঠ জনজীবন, নিষ্ক্রিয় প্রশাসন। 7.1 মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল চীন সীমান্ত। তিব্বতে 32 জনের মৃত্যু অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটান সীমান্তেও। এবং বিপিএলে এখনো জয়হীন ঢাকা, রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ঘরের মাঠে ভাগ্য বদলের আশা সিলেটের। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।